আজকে ক্লাস 12-এর একটি বিখ্যাত কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ নিয়ে আলোচনা করব। এটা বিখ্যাত রোমান্টিক পিরিয়ডের কবি জন কিটসের লেখা। তো এই কবিতাটি শুরু করার আগে আমরা জন কিটসের সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে, জন কিটস 1795 জন্মগ্রহণ করেছিল এবং তার মৃত্যু হয়েছিল 1821। খুব অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন। অ্যাকচুয়ালি তার টিউবারকুলোসিস বলে একটা রোগ হয়েছিল, সেই রোগে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, তো জন কিটস যে পিরিয়ডে বিলং করতেন সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তোমরা শুনেছো সবাই। এই পিরিয়ডটা শুরু হয়েছিল 1785 এবং এটার শেষ 1837। এই পিরিয়ডটাকে এই সময়টাকেই কিন্তু রোমান্টিক পিরিয়ড বলা হয়। তো যাই হোক, রোমান্টিক পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য আছে। তো তার মধ্যে এই কবিতাটা গিয়ে পড়তে গিয়ে আমরা যেটা জানবো যে এটার আরেক যেটা প্রধান বৈশিষ্ট্য আর কি, বা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেন্সুয়াসনেস। ঠিক আছে, যেটা এই কবিতার মধ্যে আমরা দেখব। এবং পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য কথা বলবো, সেটা হচ্ছে যে দে আর দ্য লাভার অফ নেচার, অর্থাৎ যারা রোমান্টিক পোয়েট ছিল তারা কিন্তু বেসিক্যালি প্রকৃতির প্রেমী ছিল। ঠিক আছে, তো জন কিটসের জন্ম মৃত্যুটা তো বললাম। এবার তার যে ওয়ার্কগুলো আর কি, ইসাবেলা একটা বিখ্যাত লেখা কবিতা হয় অবশ্যই। হাইপারিয়ন, এটা একটা। দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, এন্ডিবিয়ন আর লামিয়া, এগুলো তার হচ্ছে বিখ্যাত হচ্ছে লেখা। এছাড়াও রয়েছে ও টু এ নাইটিঙ্গেল, এটাও তার একটা ভালো একটা কবিতা। ও টু অটাম, অবশ্যই এগুলো হচ্ছে সব রোমান্টিক যে ক্যারেক্টারিস্টিক, রোমান্টিক কবিতার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু বহন করে। অ্যাকচুয়ালি রোমান্টিক পিরিয়ডটা যেটা দিলাম 1785, এখানে কিন্তু অ্যাকচুয়ালি রোমান্টিক পিরিয়ড যেটা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল 1798। এটা কেন বলছি যে এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, এই দুটো কবি এরা দুজন মিলে একটা কবিতার সংকলন লিখেছিল যেটাকে বলা হয় লিরিক্যাল ব্যালাড। এবং সেই লিরিক্যাল ব্যালাড কিন্তু শুরু হয়েছিল 1798-এ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু রোমান্টিক মুভমেন্টটা শুরু হয়। ঠিক আছে, তো দেখি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটা একটা পেট্রাকান সনেট। এখানে আমি লিখে দিয়েছি দ্য পেট্রাকান হচ্ছে সনেট। অ্যাকচুয়ালি সনেট দুই রকমের হয়, একটা হচ্ছে ইংলিশ সনেট যেটাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়, এবং আরেকটি কবিতা হচ্ছে আরেক ধরনের কবিতা বা সনেট হচ্ছে পেট্রাকান সনেট। অ্যাকচুয়ালি ইটালিতে পেট্রাক বলে যে কবি ছিল, সে মানে এই প্রথম এই ধরনের বা এই স্ট্রাকচারে কবিতা লেখা শুরু করে আর কি। তো তার নাম অনুসারে এই সনেটটাকে বলা হচ্ছে পেট্রাকান সনেট। ঠিক আছে, তো পেট্রাকান সনেটের যে মূল যে স্ট্রাকচারগত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অক্টেভ, অর্থাৎ 8 লাইনের একটা স্টাঞ্জা থাকবে, এবং সেস্টেড এবং 6 লাইনের একটা স্টাঞ্জা থাকবে। ঠিক আছে, তো 8 লাইনের যে স্টাঞ্জাটা সেটার মধ্যে যে রাইম স্কিমটা এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো এ ডবল বি এ, এ ডবল বি এ। এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না বললে ভুল হবে, আসে কিন্তু খুব কম আসে। হ্যাঁ, শর্ট কোশ্চেন মনে রাখবা একটু, যে স্ট্রাকচারটা এবং তার রাইম স্কিমটা এ ডবল বি এ, এ ডবল বি এ। ঠিক একই রকমভাবে সেক্সটেটে হচ্ছে আমরা জানতে পারলাম যে সেক্সটেটে 6টা লাইন থাকবে। এই 6টা লাইনের মধ্যে রাইম স্কিম সি ডি ই, সি ডি ই। ঠিক আছে, তো আমি দেখো তো পেট্রাকান সনেটটাকে আমি যেভাবে এই কবিতাটাকে যেভাবে পড়াবো। ঠিক আছে, তো অক্টেভ, অক্টেভ তো আমি বললাম যে 8 লাইন, এবং এই 8 লাইনের মধ্যে কবি কিন্তু গ্রাস হপারের কথা বলবে। ঠিক আছে, সামার, সামারের কথা বলবে, এবং সামারের মধ্যে যে গ্রাস হপার অর্থাৎ ঘাসফড়িং, সে কিন্তু এই পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি বলতে মিউজিক, আর মিউজিক বলতে পৃথিবীর গান, সেটা কিন্তু চালিয়ে নিয়ে যাবে গ্রীষ্মকালীকে গ্রাস হপার। তাহলে অক্টেভের মধ্যে আমরা দেখব অক্টেভ হচ্ছে সামার, আর সামারের মধ্যে যে গানটা চালাবে সে হচ্ছে গ্রাস হপার। ঠিক একই রকমভাবে সেস্টেট হচ্ছে 6 লাইন, যেখানে হচ্ছে উইন্টারের কথা বলা হবে, শীতকালের কথা বলা হবে, এবং এই শীতকালে কিন্তু যে গানটা চালাবে অর্থাৎ যে মিউজিকটা ক্যারি করবে সে হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, তো চলো এবার কবিতাটা পড়ি। আচ্ছা, প্রথম লাইনটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কিন্তু কখনো শেষ হয়ে যাবে না বা কখনো মারা যাবে না।
দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। অর্থাৎ পৃথিবীর গান কখনো মরে না। এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। এখান থেকে কিন্তু মাঝে মাঝে হচ্ছে ফাইনালে কোশ্চেন আসে, ঠিক আছে? তোমরা এটা ভালো করে রেডি করে নেবে। এবং এই কবিতার কিন্তু হচ্ছে প্রধান লাইন হচ্ছে এটা, ঠিক আছে? when all the birds are faint with the hot sun, when all the birds are faint with the hot sun, যখন যখন when all the birds, সব পাখিরা, আর ফেইন্ট অর্থাৎ মূর্ছে পড়ে বা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান অর্থাৎ গরমের রৌদ্রে, ভীষণ সূর্যের তাপে যখন তারা পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড এবং হাইড ইন কুলিং ট্রিজ, এবং সেই শীতল গাছের মধ্যে তারা লুকিয়ে পড়ে, এ ভয়েস উইল রান, তখন একটি আওয়াজ শোনা যায়। ফ্রম হেজ টু হেজ, ফ্রম হেজ টু হেজ, এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড় পর্যন্ত, অ্যাবাউট দ্য নিউ মোল মিড, মিড মানে হচ্ছে মিডোস, উপত্যকা বা মাঠ, ঠিক আছে? এখানে নিউমোল্ড, নিউমোল্ড কথার মানেটা হচ্ছে সদ্য ও ছাটা ঘাসের যে জমি বা ভূমি, সেখান থেকে এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড়ে এই গ্রাসহপারের গান কিন্তু ভেসে আসে যখন সব পাখিরা ক্লান্ত হয়ে কুলিং ট্রিসের মধ্যে আশ্রয় নেয়। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এবং এটা হচ্ছে গ্রাসহপার, এটা হচ্ছে ঘাসফড়িং, এবং হি টেক্স দ্য লিড, সে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সব পাখিদের যখন কিচিরমিচির বন্ধ হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকালে গ্রাসহপারেরই গান শোনা যায়, ঠিক আছে? ইন সামার লাক্সারি, এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, এটার উপরে অনেকবার কোশ্চেন হয়েছে। সামার লাক্সারি তোমরা নোট করতে পারো। লাক্সারি মিনস হচ্ছে প্লেন্টিফুলনেস, অর্থাৎ প্রাচুর্য, অর্থাৎ গ্রীষ্মের প্রাচুর্য। আমরা জানি ইউরোপ বা ইংল্যান্ডের মতো দেশে গ্রীষ্ম সামারটাকে খুব সেলিব্রেট করা হয়, এবং এটা তাদের কাছে ইট ইজ দ্য সিজন অফ ফেস্টিভিটি, মেরিমেন্ট, জয়, এসেট্রা, ঠিক আছে? তো সামার লাক্সারি, এই সামারের প্রাচুর্যের মধ্যে হি হ্যাজ নেভার ডান, সে কিন্তু কখনো ব্যর্থ হয়ে যায় না, অর্থাৎ সে কিন্তু কখনোই তার গান থামিয়ে দেয় না। উইথ হিজ ডিলাইট, তার আনন্দের সঙ্গে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ হচ্ছে ফান, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ হচ্ছে ফান, অর্থাৎ যখন সে আনন্দে, ফান মানে হচ্ছে মজা বা আনন্দ, টায়ার্ড আউট ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ, ইজ মিনস হচ্ছে কমফোর্ট, আরাম, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, উইট মানে হচ্ছে আগাছা, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম বা সুন্দর, ঠিক আছে? তো সে, অর্থাৎ গ্রাসহপারের কথা বলছে, গ্রাস কিন্তু আরামের সঙ্গে কিন্তু সে আগাছার মধ্যে বিশ্রাম নেয়। এটা হচ্ছে আমাদের অক্টেভ, ঠিক আছে? তাহলে অক্টেভে আমরা দেখতে পেলাম যে এখানে কবি বলছেন যে পৃথিবীর গান কখনো কিন্তু থেমে যায় না। যখন পাখিরা তাদের গান বন্ধ করে দেয়, অর্থাৎ যখন তারা হচ্ছে সেই কুলিং ট্রিসে যখন বিশ্রাম নেয়, তখন কিন্তু গ্রাসহপারের গান শোনা যায়, ঠিক আছে? এবার সেস্টেটে আমরা জানি 6 লাইন থাকবে, এবং এখানে কিন্তু উইন্টারের কথা বলবে, এবং এখানে যে ইনসেক্টটি সেটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে? তো দেখা যায় দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, সিজিং মানে হচ্ছে স্টপিং, ঠিক আছে, বা এন্ডিং, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কিন্তু কখনো থেমে যায় না। তাহলে আগের যে প্রথম যে অক্টেভটা শুরু হলো ঠিক একই রকম লাইন দিয়ে, এবং পরের যে সেস্টেটটা সেটাও কিন্তু প্রায় একই রকম লাইন দিয়ে শুরু হলো। তো এই দুটো লাইনের উপরই থেকে কিন্তু কোশ্চেন হয়, তোমরা এটা ভালো করে লক্ষ্য করবা। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর গান কখনো থেমে যায় না। অন এ লোন উইন্টার, লোন মিনস হচ্ছে লোনলি, একাকী আর কি, ফাঁকা বা নির্জন বা নিঃসঙ্গ, এরকম একটা শীতের সন্ধ্যায়, উইন্টার ইভিনিং, ওয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার কি করে, হ্যাজ রট এ সাইলেন্স, রট মিনস হচ্ছে সৃষ্টি করা, ক্রিয়েট, ঠিক আছে? হ্যাজ রট এ সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধতা সৃষ্টি করে। কে সৃষ্টি করছে? এখানে ফ্রস্ট। এটার উপরেও কিন্তু শর্ট কোশ্চেন আসে, লক্ষ্য করবা তোমরা। তাহলে এখানে যে সন্ধ্যা, শীতের যে সন্ধ্যা, সেখানে কিন্তু ফ্রস্ট কিন্তু নিস্তব্ধতা তৈরি করছে। তাহলে হ্যাজ রট এ সাইলেন্স, নিস্তব্ধতা তৈরি করছে। ফ্রম দ্য স্টোভ, এবং স্টোভ থেকে, দেয়ার শ্রিল মিনস হচ্ছে তীব্র চিৎকার, ঠিক আছে?
স্টোভ মানে হচ্ছে চুল্লি, অর্থাৎ বিশেষ করে শীত প্রধান দেশে ওরা ঘরে ঘরে কি রাখে, স্টোভ রাখে, চুল্লি রাখে, ঘরটাকে উষ্ণ রাখার জন্য। তো সেই রকম চুল্লির এর কাছ থেকে এক তীব্র চিৎকার শোনা যাচ্ছে। দ্য ক্রিকেট সং, এটা কার গান? এটা হচ্ছে ক্রিকেটের গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা কিনা ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতাকে ইনক্রিজিং করছে, বাড়িয়ে দিচ্ছে, এভার চিরতরে। অর্থাৎ এখানে কিন্তু শীতের যে প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যেও কিন্তু ক্রিকেটের গানটা তার উষ্ণতাটাকে বাড়িয়ে দিচ্ছে। তারপরে দেখো লাস্ট লাইন, আগের লাইনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে এটা দিয়েও কিন্তু এরা বিগত বছরে কোশ্চেন হয়েছে। অ্যান্ড সিম মনে মনে হচ্ছে, টু ওয়ান, ওয়ান মিনস হচ্ছে কেউ একজন, তো এখানে ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে। কেউ একজন ইন ড্রাউজিনেস অর্থাৎ ঝিমোচ্ছে, অর্থাৎ অর্থ তার ঘুম আসার আগে যে মুহূর্তটা হয় আর কি, ড্রাউজিনেস হাফ লস্ট, এবং সে যেন মানে অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে, এবং তার কাছে যেন মনে হচ্ছে, তার কাছে যেন সেই লোকটার কাছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা যদি ডিনোট না হয়ে যদি কনোট হয়, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান বলতে ইনডিফিনিট প্রোনাউন তো অবশ্যই বোঝাচ্ছে, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি কবির কথা, কবি নিজে অর্থাৎ জন কিটস নিজে এই ওয়ান, হ্যাঁ, এবং সেই যেন ভুল করে দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রেসি হিলস, এবং সে ভাবছে, অর্থাৎ সে তো তুন্দাচ্ছন্ন অবস্থায় রয়েছে, এবং তার যে অবস্থাটা, হ্যাঁ, সেই ক্রিকেটের সেই গানটা, শীতের সেই গানটা, সেটাকে কিন্তু সে মিস্টেকেনলি অর্থাৎ ভুল করে দ্য গ্রাস হপার অ্যামাং সাম গ্রেসি হিলস, অর্থাৎ সেই ঘাসওয়ালা সেই পাহাড়ের মধ্যে থেকে যেন ভেসে আসছে গ্রাস হপারের গান, সেটা কিন্তু এই লোকটা মনে করছে, অর্থাৎ এই ওয়ান কেউ একজন এটা মনে করছে যে গ্রাস হপার যেন গ্রীষ্মের গান করছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু কে গান করছে? এখানে কিন্তু ক্রিকেট গান, ক্রিকেটের আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু কবি বা কেউ একজন সেটাকে মিস্টেকেনলি মনে করছে গ্রাস হপারের গান। আশা করলাম তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হলো। ধন্যবাদ।